সরকারি অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গরু মোষ হত্যা নিষিদ্ধ, এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। মোদির ভারতে উলটপুরাণ, মুসলিমদের ছুলে রক্ষা নেই, হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভাঙলেন থালাপতি বিজয়। এদিকে আজ গরু কুরবানি নিয়ে ভারতে তুলপাড় পরিস্থিতি হয়। নরেন্দ্র মোদীর খারাপ অবস্থা। শুভেন্দু অধিকারী সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল মুসলিমদের। আজকে মুসলিমরা রাজপথে নামে, অন্যদিকে থালাপতি বিজয়ও যুদ্ধের ঘোষণা করে। শুভজিৎ, পশু বিক্রি এবং জবাই সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি জারি হলো, এই বিজ্ঞপ্তির আসলে আগে কি নিয়ম ছিল, নতুন করে বিজ্ঞপ্তিতে কি কি বলা হচ্ছে আরও, আর আরেকটি বিষয় বলবেন যে সামনে ঈদুল আজহা, তার আগে এই ধরনের একটি বিজ্ঞপ্তি এই পেশার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বিষয়টিকে কিভাবে দেখছেন? দর্শক, এখন আমরা কথা বলবো এই একই বিষয় নিয়ে। জানতে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সীমান্ত নীতি, পশু জবাই সংক্রান্ত নতুন যে নির্দেশনা হয়েছে এবং সীমান্তবর্তী জমি অধিগ্রহণ ইস্যু নিয়ে আমি বারবার করে বলছি যে সরকার কিন্তু সবার জন্য, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সব ধর্মের, সব জাতির, সব বর্ণের মানুষের জন্য কিন্তু সরকার কোনো রকমভাবে কোনো একটি নির্দিষ্ট ধর্মের জন্য বা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য বা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এবং এখনো পর্যন্ত যে সার্কুলার আমরা দেখালাম, বাংলার রাজনীতির মঞ্চে হয়তো আপাতত পর্দা নেমেছে, কিন্তু সত্যি কি খেলা শেষ, নাকি এটাই শুধু ঝড়ের আগের নীরবতা? কারণ ইতিহাস বলে, যখন কোনো শক্তিশালী নেতা কোণঠাসা হন, তখনই তিনি সবচেয়ে ভয়ঙ্কর প্রত্যাঘাতের প্রস্তুতি নেন। চাঞ্চল্যকর ঘটনা ঘটছে ভারতের রাজনীতির মধ্যে। আজকে গরু কুরবানির বিষয়ে নতুন একটি ঘটনা ঘটে, সরাসরি নরেন্দ্র মোদী বিপদে পড়ে। আপনারা দেখেছেন, শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পর থেকেই অসংখ্য পদক্ষেপ নেয়। এই পদক্ষেপে ভারতের মুসলিমদের খারাপ অবস্থা হয়। এখন মুসলিমরা প্রতিবাদ করতেছে এবং মুসলিমদেরকে বিশ্বের অনেকেই, এমনকি ভারতের অনেক নেতারা সাপোর্ট দিচ্ছে। এই জন্যই নরেন্দ্র মোদী বিপদে পড়ে, শুভেন্দু অধিকারী বিপদে পড়ে এবং অসংখ্য ঘটনা ঘটে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে গুরু কুরবানির বিষয়ে যে ঘটনাগুলো ঘটছে এবং ভারতের বর্তমান অবস্থা সবকিছু দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে। সরকারি অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গরু মোষ হত্যা নিষিদ্ধ, এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে এবং শুধুমাত্র সরকার স্বীকৃত যে কসাইখানা রয়েছে সেখানেই কাটা যাবে গরু মোষ, এমনই বলা হয়েছে নির্দেশিকায়। সার্টিফাইড জায়গা ছাড়া হবে না গোহত্যা এবং নির্দেশ মানতে হবে যথাযথভাবে, পুলিশকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে কথা বলবো, নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, নির্দেশিকা ইতিমধ্যেই জারি হয়েছে, ঠিক কি কি বলা হয়েছে এই নির্দেশিকাতে? দেখো, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে প্রকাশ্যে কোনো গোহত্যা করা যাবে না, অর্থাৎ যেখানে সেখানে এই গোমাংসের দোকান বা এরকম কিছু চলবে না। একেবারে নির্দিষ্ট বিধি মেনে, আইন মেনে, নির্দেশ মেনে কাজ করতে হবে। এবং নতুন রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে হয় পঞ্চায়েতের সভাপতি, না হলে পুরসভার চেয়ারম্যান, কারোর কাছ থেকে একটা শংসাপত্র নিতে হবে, তার সঙ্গে পশু চিকিৎসকের শংসাপত্র লাগবে এবং এই যৌথ শংসাপত্র থাকলে সরকার স্বীকৃত কসাইখানায় গরু মোষ কাটা যাবে। এর বাইরে কোথাও কোনো রকমভাবে স্লটারিং করা যাবে না, গরু মোষ কাটা যাবে না, এইটা মানতে হবে। এবং এই ব্যবস্থা, যেটা নির্দেশ দেওয়া হয়েছে, সেটা পুলিশকে নিশ্চিত করতে হবে যেটা পালন হচ্ছে, এটা পালিত হচ্ছে। এই বিষয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে পুলিশকে নির্দেশ দিয়েছেন যে সরকার পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে গোটা বিষয়টাকে এবং সরকার স্বীকৃত কসাইখানা ছাড়া অন্য কোথাও যাতে গরু মোষ কাটা না হয়, প্রকাশ্যে যাতে কোনো রকমভাবে গোহত্যা না হয় এবং যৌথ শংসাপত্র ছাড়া যাতে কোনোভাবে কোনো পশুর এরকমভাবে কাটা না হয়, সেইটা কিন্তু নিশ্চিত করতে হবে। এই বিষয়ে পরিষ্কার ভাবে সরকার বলে দিয়েছে এবং এবার এই নিয়ম এবং নির্দেশ পালিত হচ্ছে কিনা সেইটা একেবারে গ্রাউন্ড লেভেলে নিশ্চিত করবে পুলিশ। এটাও দর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন। ধন্যবাদ রাজস্বী। নির্দেশটা নতুন নয়, এটা সরকারি কোর্টের রায় ছিলই আগে। আমরা লোককে রিমাইন্ডিং করে দিচ্ছি এইসব নিয়ে যেন বিতর্ক বা কোনো রকম সমস্যা তৈরি না হয়। সবাই নিজের উৎসব, আনন্দ, পরম্পরাকে বজায় রাখুন আইনের ভিতরে। কোর্ট যে আইন দিয়েছে, আমি বারবার করে বলছি যে সরকার কিন্তু সবার জন্য, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সব ধর্মের, সব জাতির, সব বর্ণের মানুষের জন্য কিন্তু সরকার
কোনো রকমভাবে কোনো একটি নির্দিষ্ট ধর্মের জন্য বা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য বা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এবং এখনো পর্যন্ত যে সার্কুলার আমরা দেখালাম তাতেও কিন্তু কোনো একটি নির্দিষ্ট ধর্মকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। অযথা ভয় আপনারা পাবেন না, আমরা কিন্তু এই বার্তাটাই আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এবারে যে প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে মুসলিম সম্প্রদায়ে মসজিদ থেকে বা বিভিন্ন দেখবেন মাজার থেকে অনেক সময় আজানের স্বর শুনতে পাওয়া যায় এবং সেই সময় মাইক বাজানো হয় এবং এই মাইকে করে যে আজানের স্বর শোনানো হয় সেইটা নিয়ে কোথাও না কোথাও আমরা দেখেছি অনেক সময় প্রশ্ন উঠেছে। বাসিন্দারা, এলাকার মানুষ, তারা অনেক সময় এই নিয়ে প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নিয়ে মামলা হয়েছে। তো সার্বিকভাবে রাজ্য সরকার, রাজ্যের নতুন সরকার, তারা এই বিষয়ে মাইক বাজানো বা এই যে যেরকমভাবে তারস্বরে মাইক বাজানো এই সংক্রান্ত বিষয়ে কি কি সিদ্ধান্ত নিয়েছে তার একটা বিষয় জানার চেষ্টা করব। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তিনি অর্জুন সিং, যিনি সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক, তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলেন যে এই মাইক বাজানো, প্রেয়ারের সময় যে মাইক বাজানো, এইগুলো সম্পর্কে কি সিদ্ধান্ত হলো। তো মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে এই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করেছেন আপনাদের মানে মন্ত্রিসভার বৈঠকে। তো সে প্রসঙ্গে অর্জুন সিং কিছু কিছু হিন্ট আমাদেরকে দিয়েছেন। একবার শোনাবো আমার সহকর্মী অনির্বাণের সঙ্গে অর্জুন সিং এর সেই বক্তব্য। বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো চলক করা যাবে না। তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না, যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার না। ক্যাটেল স্মাগলিং এবং এইসব নিয়ে আলোচনা হয়েছে, করার বার্তা দেওয়া হয়েছে, কি কি বলা হলো? ক্যাটেল স্মাগলিং মানা যাবে না, ওই ওভারলোডিং, ওই কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সব বন্ধ করতে হবে, ডিএমএসপিকে বলে দেওয়া হয়েছে। এরকম অনেক রকম অর্ডার হয়েছে। এসসি ওবিসি সার্টিফিকেট নাকি জাল করা হতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সময় করা হয়েছিল, সেটা বন্ধ করা যাবে। আর মন্ত্রিত্ব, ওই বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি? আমরা শুনলাম, দেখুন মন্ত্রিসভার বৈঠকে ভেতরে কি আলোচনা হয়েছে তার একটা মোটামুটি ধারণা আমরা করতে পারলাম। এবং এই জায়গা থেকে আমি সেলিম সাহেবের কাছে আসবো। সেলিম সাহেব, দেখুন এইখানে কিন্তু মানে একটা কোথাও না কোথাও আপনি শুরুতেই বললেন যে একটা ভয়ের পরিবেশ, একটা ফিয়ারের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়, কিন্তু এখানে এটাও জেনে রাখা উচিত বা এটা বলে রাখা উচিত, আমাদের দায়িত্ব কর্তব্য যে এটা আমরা সাধারণ মানুষকে জানাই। খুব স্বাভাবিক একটা বিষয়। আমি এখানে মসজিদে আমরা দেখেছি যে নামাজ পড়ার পাশাপাশি কলকাতার আশপাশ সংলগ্ন বহু জায়গায় এবং জেলাতেও অনেক জায়গায় দেখা গেছে যে শুক্রবারের যে জুম্মাবারে যে নামাজ আদা করা হয়, তো সেই সময় দেখা যায় যে মসজিদের বাইরেও প্রচুর মানুষের ভিড় জমে, তারা মসজিদের বাইরে অনেকটা জায়গায় তারা সেই নামাজ পাঠ করেন এবং কলকাতাতেও দেখা গেছে যে তার জন্য ট্রাফিকের একটা সমস্যা তৈরি হয় কোথাও না কোথাও। তো এই জায়গাটাকে নিশ্চিতভাবে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে আমি নিশ্চিত এটা যে ধরুন কোনো একটা হিন্দু সম্প্রদায়ের বা শিখ সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান যেখানে প্রচুর মানুষের জমায়েত হলো, ভিড় হয়ে গেল, যার জন্য যানজট তৈরি হলো, ট্রাফিক আটকে গেল, নিশ্চিতভাবে সেটাকেও অ্যাড্রেস করা হয়েছে। এটা যে শুধুমাত্র যে মানে মসজিদে নামাজ করার জন্য যে সেখানে যানজট হচ্ছে সেই বিষয়টিকে অ্যাড্রেস করেছে এরকম নয়। আপনার কি মনে হয় সার্বিকভাবে? না, সেটা দেখুন, এখনো যেমন আগে আমরা একটা সার্কুলার দেখলাম, সেই সার্কুলারটা নিয়ে চর্চা করতে সুবিধা হচ্ছিল। তো এখন যেটা কিন্তু আপনি একজনের মন্তব্য শোনালেন, সেই মন্তব্যের মধ্যে মোটামুটি শুধু ইসলাম কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো সেগুলোই নিয়ে বলেছে। বাট অবভিয়াসলি আমরা আন্দাজ করে নেবো যখনই কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু তৈরি হয়, সেই ল অ্যান্ড অর্ডারটা অবভিয়াসলি উড বি অ্যাপ্লিকেবল ফর অল টু সার্ভ দ্য ন্যাচারাল জাস্টিস। ওই জায়গাটা থেকে যদি আপনি ওই মসজিদের আজানের কথা বলেন, দেখুন আমাদের দেশে পরিষ্কার আইন আছে যে 90 ডেসিবেলের উপরে সাউন্ড কোনোভাবে যাবে না। সবচেয়ে ম্যাক্সিমাম যে লিমিটটা আছে সেটা হচ্ছে 90 ডেসিবেল। তার আগে 75 ডেসিবেল সকাল 10টা থেকে রাত 10টা বা সকাল 6টা থেকে রাত 10টা। বিভিন্ন মানে হসপিটাল এরিয়ায় হলে কত সাউন্ড হবে, সাধারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হলে কত সাউন্ড হবে, তার একটা লিস্ট আছে। অতটা ডিটেলে আমরা না এখনই আলোচনা করছি না। কিন্তু কোনো পরিস্থিতিতেই 90 ডেসিবেলের উপরে কিন্তু কোনো আওয়াজ যাবে না, এবং রাত 10টার পর কোথাও কোনো রকমই আওয়াজ হবে না। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার পুরোপুরি ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার 1 সপ্তাহ পেরোতে না পেরোতেই নিজের পদ হারাতে চলেছেন তিনি। নিজের সবচেয়ে কাছের এবং দীর্ঘদিনের বিশ্বস্ত পিএসকে কি নিজের নির্দেশেই চিরতরে সরিয়ে দিয়েছিলেন শুভেন্দু?
রাজনীতিতে ক্ষমতা দখলের নেশা কি এতই ভয়ঙ্কর যে নিজের ছায়ার সঙ্গীকে প্রকাশ্য রাস্তায় ব্রাশ ফায়ার করে খুন করাতে বুক কাঁপে না? হ্যাঁ, আজ এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথের এই নির্মম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আর কেউ নন, খোদ ক্ষমতার শীর্ষে বসে থাকা মহাশক্তিধর নেতারাই। আর এই সত্য ধামাচাপা দিতেই তড়িঘড়ি করে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। ঘটনা শুরু কলকাতার মধ্যম গ্রামের দোহারিয়ার এক নির্জন রাস্তায়। রাতের অন্ধকার চিরে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল একটি গাড়ি। হঠাৎ করেই চারদিক থেকে ঘিরে ধরে 7-8 জন সশস্ত্র বাইক আরোহী। কেউ কিছু বুঝে ওঠার আগে শুরু হয় বৃষ্টির মতো গুলি। গাড়ির সামনের সিটে বসে থাকা মানুষটির শরীর মুহূর্তের মধ্যে ঝাঁঝরা হয়ে যায়। নিহত এই মানুষটির সাধারণ কেউ নন, তিনি শুভেন্দু অধিকারীর সবচেয়ে বিশ্বস্ত পিএস বা পার্সোনাল সেক্রেটারি চন্দ্রনাথ রথ, যিনি মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন। তার ডানহাত বলে পরিচিত একজন মানুষকে এভাবে প্রকাশ্যে খুন করার দুঃসাহস কার হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসে এমন কিছু তথ্য যা রাজ্য রাজনীতির ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রাজ্য পুলিশের এসআইটি এবং সিআইডি যখন তদন্তে নামে তখন মাত্র 4 দিনের মাথায় এই খুনের জট খুলতে শুরু করে। ফাস্ট্যাগের জাল অ্যাকাউন্ট এবং মোবাইল ট্র্যাকিং ব্যবহার করে পুলিশ বিহার ও উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে গ্রেফতার করে। এদের নাম মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হারহিম করা তথ্য। এই খুনের জন্য সুপারি দেওয়া হয়েছিল পাক্কা 1.5 কোটি টাকা। বিহারের জেলে বসে থাকা কুখ্যাত মাফিয়া ডন শেরু সিং এই কন্ট্রাক্ট নিয়েছিল। কিন্তু এখানে এই গল্পের শেষ নয়, বরং আসল রহস্যের শুরু। ভিন্ন রাজ্যের এই ভাড়াটে খুনিদের সাথে শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথের কিসের শত্রুতা? কেন উত্তরপ্রদেশ বা বিহারের অপরাধীরা কলকাতায় এসে এত বড় ঝুঁকি নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে পড়ে শুভেন্দুর দলের আসল চেহারা। গ্রেফতার হওয়া খুনি রাজ সিং এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় রাজ সিং উত্তরপ্রদেশের বালিয়া লোকসভা নির্বাচনে প্রকাশ্যে বিজেপির প্রার্থীর হয়ে ভোট চাইছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী এবং সাংসদদের সাথে তার ঘনিষ্ঠতার প্রমাণও পুলিশের হাতে চলে আসে। অর্থাৎ যে খুনিরা শুভেন্দুর পিএসকে মারল তাদের সাথে রয়েছে বিজেপির সরাসরি যোগসূত্র। একটু ভাবুন তো, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অনেক উঁচু তলা থেকে সাজানো কোনো নিখুঁত পরিকল্পনা? এই রাজনৈতিক যোগসূত্র সামনে আসার পরেই শুরু হয় আসল নাটক। কোনো নোটিশ ছাড়াই কাউকে কোনো কারণ না জানিয়েই তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। কিন্তু কেন? মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী নিজেই বলেছিলেন যে রাজ্য পুলিশের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তাহলে মাত্র 4 দিনের মাথায় সেই আস্থা গেল কোথায়? যখন পুলিশ খুনিদের ধরে ফেললো, গাড়ির ট্রেইল বের করে ফেললো, বিজেপির যোগসূত্র পেয়ে গেল, ঠিক তখনই কেন সিবিআই কে ডেকে আনা হলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সিবিআই এর এন্ট্রি মানেই এই তদন্তের মৃত্যু ঘণ্টা বেজে যাওয়া। সারদা কেলেঙ্কারি বা নারদা মামলার কথা মনে আছে? বছর পর বছর ধরে সেই ফাইলগুলো সিবিআই এর হাতে পড়ে আছে, কিন্তু বিচার আর হয় না। রাজ্য পুলিশ যখন তদন্ত করে অন্তত মানুষ আপডেট পায়, কিন্তু সিবিআই তদন্ত মানেই সব খবর ব্ল্যাকআউট, ফাইল বন্ধ আর মাস্টার মাইন্ডরা নিরাপদে। অনেকে মনে করছেন রাজ্য পুলিশ সম্ভবত সেই বড় মাথার সন্ধান পেয়ে গিয়েছিল, যিনি শেরু সিংকে 1.5 কোটি টাকার সুপারি দিয়েছিলেন। আর সেই নামটা প্রকাশ পেলে খোদ মুখ্যমন্ত্রীর গদি টুলে যেত। সেই সত্য যাতে দিনের আলো না দেখে, সেজন্যই তড়িঘড়ি করে সিবিআইকে এনে তদন্তকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এবার একটু পেছনের দিকে তাকানো যাক। অপরাধ বিশ্লেষকরা যখন শুভেন্দু অধিকারীর অতীতের ফাইল খুলছেন তখন বেরিয়ে আসছে এক ভয়াবহ এবং রক্তমাখা ইতিহাস। চন্দ্রনাথ রথের মৃত্যুই প্রথম নয়, এর আগেও শুভেন্দু অধিকারীর সাথে যুক্ত অন্তত 3 জন ঘনিষ্ঠ ব্যক্তির রহস্যজনক এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 2013 সালের 4 আগস্ট শুভেন্দুর আরেক ঘনিষ্ঠ সহকারী প্রশ্নটা যেটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হলো আপনি যেটা বললেন, এবং আমাদের দর্শক যারা দেখছেন তাদেরও এটা জানা উচিত। এই যে ভয়ের কথাটা সেলিম সাহেব তুললেন, দেখুন অযথা ভয় পাওয়ার জায়গা কিন্তু নয়। দেখুন একটা বিষয়, সরকার যখন গঠিত হয়েছে তাহলে সেই সরকার কিন্তু সব ধর্ম, বর্ণ, জাতির মানুষের কিন্তু সরকার। সেই সরকার কিন্তু একটি ধর্ম বা একটি জাতির সরকার নয়। সুতরাং যদি কোনো মানুষকে এই রকমভাবে কোনো একটি জায়গায় ভয় প্রদান করা হয়, ভীতি প্রদান করা হয় যে এবারে আপনাদের ওপর টর্চার হবে, এবারে এই সরকার এসে গেছে আপনাদের ওপর, আপনাদের সমস্ত যাবতীয় রিচুয়ালগুলোকে বন্ধ করে দেওয়া হবে, নির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে আমরা বলছি সেই ভয় থেকে মুক্ত হন আপনারা। সেলিম সাহেব, আমি কি এই জায়গাটা ঠিকঠাক বোঝাতে পারলাম? আপনি যদি একটু আইনের ভাষায় এটা বুঝিয়ে দেন। দেখুন, এখানে দুটো জিনিস আছে, দুটো কথা বলা যেতে পারে। এক হচ্ছে খুব প্রমিনেন্ট যদি মুসলিম কান্ট্রি বলেন তাহলে সৌদি আরব, কিন্তু সৌদি আরবেও প্রকাশ্য স্থানে কিন্তু কুরবানি হয় না, হওয়া সম্ভব নয়। কারণ ওই হিসাবে সৌদি আরবের অর্থনীতি বা ওদের যে দেশের স্ট্রাকচারটা সেইভাবে তৈরি হয়ে আছে এবং ওখানে তার একটা সিস্টেম চলে। তাহলে স্বাভাবিক আমাদেরও কিন্তু খাতায় কলমে যে সিস্টেমটা যে ওপেনলি হবে না,
তার একটা প্রপার সিস্টেম থাকবে। সেটা হচ্ছে এক হচ্ছে স্লটার হাউস থাকবে, আপনি যেটা বললেন, তার সঙ্গে এই আইনি একখানা রাইডার আছে, সেখানে বলছে ওই লোকাল পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি রিলিজিয়াস পারপাসে কিছু জায়গা লোকেট করে, ওই যে বললেন প্রকাশ্য স্থানে নয়, অথচ যখন রিলিজিয়াস পারপাস একখানা খুব বড় ভাবে। দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।